ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। যে সমস্ত কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে এমন 8টা কেন্দ্র রয়েছে যেখানে টিকিট পাননি সিটিং বিজেপির বিধায়করা। সেই 8 জনের মধ্যে রয়েছেন অশোক লাহিড়ী, হিরণ চ্যাটার্জির মতন বিধায়করা। আর এই ঘটনা খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। কী কারণে তারা টিকিট পেলেন না, পরবর্তী তালিকায় তাদের নাম থাকবে কিনা উঠতে শুরু করেছে এমনই বিভিন্ন প্রশ্ন। এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, অর্থাৎ সিটিং যারা এমএলএ কারা টিকিট পেলেন না, কেন তারা টিকিট পেলেন না, কি প্রতিবেদন তুলে ধরেছেন আমার কলিগ সুজয়। আসুন শোনাই আপনাদের। বিজেপির তরফ থেকে যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা কিন্তু দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো, যেটা বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে যে 144টি আসনের মধ্যে 41 জন যে সিটিং এমএলএ বিধায়ক আছে তাদেরকে কিন্তু এবারের যে তালিকা 2026-এর বিধানসভা নির্বাচনে যে তালিকা, সেই তালিকায় টিকিট তাদেরকে দেয়া হয়েছে এবং 8 জন বিধায়ক যেটা জানা যাচ্ছে যে পুরোপুরিভাবে বাদ গিয়েছে। তার মধ্যে শীতলকুচির যে বিধায়ক বরেনচন্দ্র বর্মন, তিনি যেরকম বাদ পড়েছেন। বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী, আমরা জানি যে প্রধানমন্ত্রীর বলা যেতে পারে অত্যন্ত খুব ঘনিষ্ঠ কাছের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন সেই অশোক লাহিড়ী, এবং আমরা জানি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ এই অশোক লাহিড়ী, কিন্তু তাকেও যে তালিকা প্রকাশ হয়েছে তালিকায় একেবারে তিনি বাদ চলে গিয়েছেন। অন্যদিকে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, তিনিও কিন্তু এবারে যে তালিকা সেই তালিকায় তিনি টিকিট পেলেন না। খড়গপুর সদরের আমরা যেটা দেখলাম যে হিরণ চট্টোপাধ্যায়, অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, তিনি টিকিট পেলেন না। তার জায়গায় আমরা জানি যে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি টিকিট পেলেন। আমরা জানি জ্ঞান সিং সোহনপালের মতো হেভিওয়েট কংগ্রেসের বিধায়ক ছিলেন এই জ্ঞান সিং সোহনপাল, তাকে কিন্তু হারিয়ে দিলীপ ঘোষ প্রথম তিনি বিধায়ক হন এবং বিধানসভায় তার মানে বিধানসভায় তিনি আসেন, প্রথম বিধানসভায় পৌঁছায়। অন্যদিকে বলরামপুরের বানেশ্বর মাহাতো, রঘুনাথপুরের বিবেকানন্দ বারুই, আরামবাগের মধুসূদন বাগ, গোঘাটের বিশ্বনাথ কারক আমরা জানি তিনি ফরওয়ার্ড ব্লকে ছিলেন, তারপর তিনি ফরওয়ার্ড ব্লক ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এই 8 বিধায়ক মানে সিটিং মানে যেটা জানা যাচ্ছে যে 41 জন যে বিধায়ক, সেই 41 জন বিধায়কের মধ্যে 8 জন যে বিধায়ক, সেই বিধায়ককে তারা টিকিট দিলেন না। তার মধ্যে যেরকম অশোক লাহিড়ীর মতো একেবারে বলা যেতে পারে হেভিওয়েট বিধায়ক বলা যেতে পারে, প্রধানমন্ত্রীর তিনি অত্যন্ত কাছের, এবং আমরা জানি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত কাছের, সেই অশোক লাহিড়ীকেও বাদ চলে গেলেন। যে 144টি প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তার মধ্যে আমরা যেটা জানতে পারছি 41 জন সিটিং এমএলএ, সেই 41 জন সিটিং এমএলএর মধ্যে 8 জনকে তারা একেবারে বাদ দিয়ে দিলেন। যদিও বলা যেতে পারে এখনো পর্যন্ত আমরা বিজেপি তরফ থেকে জানতে পারছি এই মুহূর্তে দিল্লিতে দফায় দফায় বৈঠক চলছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা বৈঠক করছে, এবং এই মুহূর্তে আমরা জানি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করবে। অন্যদিকে এই মুহূর্তে দিল্লিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা তারা দফায় দফায় বৈঠক করছে, এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি আজকে আরেকটি লিস্ট প্রকাশ হয়ে যেতে পারে, বা বুধবারের মধ্যে বিজেপির 294টি আসনেরই প্রার্থী তালিকা কিন্তু প্রকাশ হয়ে যাবে বলে আমরা জানতে পারছি। এবং এটাও আমরা জানতে পারছি যে এই যে 8 জনকে বিজেপি টিকিট দিলেন না, ইতিমধ্যেই হিরণ চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজে ফোন করেছিলেন হিরণ চট্টোপাধ্যায়কে, এবং হিরণ চট্টোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী বলেছেন যে তার চিন্তার কোনো কারণ নেই, দ্বিতীয় তালিকায় তাকে একটি সম্মানজনক আসনে টিকিট দেয়া হবে। এখন দেখার বিষয় যে এই যে 8 জন সিটিং এমএলএকে বিজেপি টিকিট দিল না, আগামী দিনে তাদের পদক্ষেপ কী হবে। উল্লেখ্য, খড়গপুর সদর কেন্দ্রে হিরণ চট্টোপাধ্যায়ের পরিবর্তে টিকিট দেওয়া হয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষকে। সেক্ষেত্রে হিরণ চ্যাটার্জি এবার কি হবে সেই প্রশ্ন করা হয় দিলীপ ঘোষকে।
উত্তরে তিনি বলেন, কাকে কোন কাজে লাগানো হবে সেটা পার্টি ঠিক করে। হিরণ আগে ঘাটালে লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন। দল যদি ওকে ঘাটালে প্রার্থী করতে পারে তাহলে নিশ্চয়ই ওর সম্পর্কে কিছু ভাববে। এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমার একটাই কথা বলতে পারি, পার্টির ওপর ভরসা রাখুন। এই তো রাহুল সিনহা কোনো পদে ছিলেন না, তিনি একটা সময় ক্ষোভ প্রকাশ করেছিলেন। পার্টি তাকে এত বড় সম্মান দিয়েছে, রাজ্যসভায় নিয়ে গিয়েছে। বহু লোকের জীবনে এমন ঘটনা ঘটেছে। পার্টিতে আপ ডাউন চলতেই থাকে। পার্টির আদর্শ নেতৃত্বের উপরে ভরসা রাখা উচিত। কি বলেছেন এই বিষয়ে দিলীপ ঘোষ, এবার সেটা শুনব। মানে বিধায়ককে সরিয়ে না, আপনাকে অনেক কি বিধায়কের পরিবর্তন হয়েছে। পার্টি ভাবছে, প্রত্যেকের সম্বন্ধে পার্টি ভাবছে, তারা রাস্তা বার করবেন কার সম্বন্ধে কাকে কোন কাজে লাগাবেন। হিরণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? লিস্টটা বেরোলো, প্রাথমিক যে লিস্টটা কালকে বেরিয়েছে তাতে একটা কথা বোঝা যাচ্ছে যে হিরণকে তো আর এমন ভিভিআইপি উনি নন যে অন্য কোনো কেন্দ্রে উড়িয়ে নিয়ে প্রার্থী করা হবে। তাহলে কি না, হিরণ গতবারে উনি ঘাটালে লোকসভায় দাঁড়িয়েছিলেন নিজের এলাকার বাইরে, তো পার্টি যদি ওনাকে একবার ঘাটালে ক্যান্ডিডেট করতে পারে, নিশ্চয়ই পার্টি ভাবছে প্রত্যেকের সম্বন্ধে। সেটা পার্টির যারা নেতা আছেন, যারা চিন্তাভাবনা, তারা ভাবেন। আমার পক্ষে তো বলা সম্ভব নয় এটা। বিধায়ক হিরণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? না না, সবার উদ্দেশ্যে একটাই বার্তা, পার্টির উপর ভরসা রাখুন। আজ আমাদের রাহুল দা কত বছর ধরে পার্টির কোনো পদে ছিলেন না, তিনিও একসময় ক্ষোভ দেখিয়েছেন। তার এত বছরের পার্টির সঙ্গে সম্পর্ক, পার্টি তাকে এত বড় সম্মান দিয়েছে, রাজ্যসভায় নিয়ে গেছে। বহু লোকের জীবনে এরকম ঘটনা ঘটেছে। তো পার্টিতে আপ ডাউন চলতেই থাকে, সবসময় সমান চলবে না, বা সবাইকে সুযোগ দেয় পার্টি। যেন পার্টির আদর্শ নেতৃত্বের উপর ভরসা রাখা উচিত। তালিকা তৈরির পর কি হিরণের সঙ্গে ফোনে কথা হয়েছে আপনার? না, আমার সঙ্গে কোনো কথা নেই। তালিকা তখন শেষ হয়নি, তালিকা চলবে, তারপরে দেখা যাবে। সাম্প্রতিককালের মধ্যে অন্তত বিজেপির কথা যদি বলি, তাহলে একই ব্যক্তিকে দুটি কেন্দ্রে প্রার্থী করা প্রায় বেনজির। এক্ষেত্রে শুভেন্দুবাবুকে দুটি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বা উনি হতে চেয়েছিলেন, সেটাতে দল শিলমোহর দিয়েছে। পশ্চিমবাংলায় হয়নি, কিন্তু বিজেপির মাননীয় নরেন্দ্র মোদী প্রথমবার দুই জায়গায় লড়েছিলেন, গুজরাট এবং বেনারস থেকে। তো হয় না এরকম নয়, অন্যান্য দেশে বলুন, বাংলার বাইরে বা আমাদের দেশে বহু ঘটনা এরকম আছে। বহু নেতা একাধিক কেন্দ্রে লড়েছেন। আর রাহুল গান্ধীও বোধহয় সাউথে আর আমেঠিতে লড়েছিলেন। তো এরকম নজির আছে। পার্টি প্রয়োজন মনে করেছে, তাই এটা সিদ্ধান্ত নিয়েছে। না, এটা কি পার্টির প্রয়োজনে হয়েছে বলে আপনি মনে করেন? সেটা আমার পক্ষে বলা মুশকিল নয়, আমি নির্ণায়ক জায়গায় নাই। দাদা, খড়গপুর নিয়ে একটা প্রশ্ন আছে যে আপনি খড়গপুরে গেছেন, খড়গপুরের সঙ্গে আপনার একটা আর্থিক সম্পর্ক পার্টি সেই অনুযায়ী করতে পারে, কিন্তু গত 5 বছরে সেই এলাকার মানুষের সঙ্গে আপনার যে সম্পর্ক, কোথাও কোনো অভিযোগ আসছিল যে বিধায়ক কাজ করছেন না বা কিছু এরকম কোনো অভিযোগ? ভাই, অভিযোগ তো শোনার জন্য আমি নেই, শোনার জন্য লোক আছেন যারা দেখাশোনা করেন। তাদের কাছে কি অভিযোগ আছে, কি আছে না আছে আমি জানি না। সাধারণ মানুষের সঙ্গে আমি যোগাযোগ রেখেছিলাম, অনেক জায়গায় বলেছি। খালি এমএলএ কেন, ওখানকার এমপি যিনি আছেন এখন টিএমসি, তাকে লোকে দেখতে পায় না। আমাকে কমপ্লেন করতো, দাদা এমপি কোথায়? মানে এক্স এমপিকে নিয়ে নাও না, এমপি খুঁজছো কেন? তাহলে তো আপনার কথা এটা উঠে এলো যে তাহলে এমএলএ সম্পর্কে একই অভিযোগ উঠেছিল। তো থাকেই, প্রত্যেক নেতাদের বিরুদ্ধে কমপ্লেন থাকে কিছু না কিছু লোকের। আমার সঙ্গে যেহেতু খালি রাজনীতি নয়, রাজনীতির বাইরেও লোকের সম্পর্ক, তো সেরকম লোকে আমাদের কাছে গল্প করেন, কথা বলেন, আসেন, বলেন, সব শুনতে হয় আমাদেরকে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।